তুই সত্যি খুশি হয়েছিস মেহু? আপু, মেহের লজ্জায় মুখ নুইয়ে ফেলে। মাসুদ সাহেব হাসেন মেয়ের দিকে তাকিয়ে। মেয়ের মাথায় হাত রেখে বলে, অনেক অন্যায় করেছি জীবনে, শাস্তিও পেয়েছি, তবে তার তুলনায় কম। ভেবেছিলাম তুই বুঝি আমাকে কোনোদিন আর আব্বু বলে ডাকবি না। মাসুদ সাহেবের কণ্ঠস্বর বিগলিত হয়। মেহের বাবার মাথায় হাত রেখে ধমকের সুরে বলে, আপু তুমি আবার এসব শুরু করলে? ডাক্তার বলেছে টেনশন না করতে। মাসুদ সাহেব কিছুক্ষণ চুপ করে বলে, রাগ না করলে একটা কথা বলি মেহু। বলো। রাগ করবি না বল। করবো না, বলো। মেহের হাসে। শোয়েব কিন্তু খারাপ ছেলে না রে মা, আমার মতো তো একদমই না। যৌতুকের বিষয়টা তুই যেমন জানতি না, ও নিজেও জানতো না। আমাদের দোষে ছেলেটা শাস্তি পেল। ওর বাবা সেদিন হাতে ধরে ক্ষমা চেয়ে গেছে। তার ছেলেটা তার সাথে কথা বলে না, একেবারে নাকি বিদেশ চলে যাবে আগামী মাসে শোয়েব। তুই ভাবিস না তোকে শোয়েবকে বিয়ে করতে বলছি আমি, শুধু চাচ্ছি ওর সম্পর্কে খারাপ ধারণা রাখিস না মনে। মাসুদ সাহেব মেয়ের গম্ভীর হয়ে যাওয়া মুখটার দিকে চেয়ে আছেন। তিনি কথাটা বলে ঠিক করলেন না ভুল ঠাহর করতে পারছে না এই মুহূর্তে। তার মন বলছিল কথাটা মেহেরকে না বললেই নয়, ঝোঁকের বসে তাই বলেই ফেলেছেন। মাসুদ সাহেব আবারও বললেন, রাগ করলে মা? না আপু। মেহের এক চিলতে হাসল। 5টা বছর ধরে যেই দোষী মানব মূর্তিকে সে মনে গড়েছে, তা এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। সে দোষী নয়, দোষ তবে কার? মেহেরের। না না, সব তারই দোষ। সে দোষী, আমি নই। মেহেরের মন বিদ্রোহ করল নিজেকে দোষী মানতে। শোয়েব তারই দেয়া শাস্তি বিনা অপরাধে বয়ে চলেছে, এ কথা মেহের কিছুতেই মানতে পারছে না। অজানা এক কষ্ট এসে চেপে ধরেছে তার ভেতরটা। কেন বললে আপু? কেন সোয়েবের অপরাধী মূর্তি ভেঙে গুড়িয়ে দিলে? মেহের স্থির দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ রেখেছে। মাসুদ সাহেব মেহেরের মানসিক অবস্থা আন্দাজ করে চুপ করে রইলেন। বাবা মেয়ে চুপচাপ হাসপাতালের কেবিনে বসে আছে পাশাপাশি। তাদের নীরবতা ভঙ্গ হলো মেহেরের মোবাইলের রিংটনে। গতকালকের ঘটনার পর মেহের মোবাইল সাইলেন্ট মোডে রাখে না। স্থির চোখে দেখে নিল মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা ব্যারিস্টার শব্দটা। বাবার পাশ ছেড়ে মেহের উঠে বাইরে বেরিয়ে এলো। নিজেকে স্বাভাবিক করে রিসিভ করলো কল। দুপাশে দুজনেই চুপ, একজন লজ্জায় অন্যজন সংকোচে। মেহেরই প্রথম কথা বলল মৌনতা ভেঙে। সজ্জিত কণ্ঠে বলল, বোবা হয়ে গেলে যে? মেহের তোমার সাথে কিছু কথা বলার ছিল, আসতে পারবে এখানে? রসীন কণ্ঠে বলল রাফসান। এখনই? মেহের জিজ্ঞেস করে। হ্যাঁ। ঠিক আছে, আসছি। রাফসান কথা বাড়ালো না, কল কেটে দিল সাথে সাথে। মেহের মোবাইলে তাকিয়ে মুখ ফুলিয়ে ভাবছে। জনাবের এত তাড়াহুড়ার কারণ কি? মেহের হাসলো। বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো রাফসানের অবস্থানরত হোটেলে। নিরিবিলি একটা পরিবেশ। রাফসান হোটেলের পাশের খোলা জায়গাটার ছাউনির নিচে বসা ছিল। আশেপাশে তেমন কেউ নেই এ সময়। হোটেলটা ভিআইপি বলা চলে, প্রয়োজন ছাড়া বাইরে তেমন কাউকে দেখা যাচ্ছে না। মেহের এসে বসতেই রাফসান এক পলক দেখে নিল তাকে। উজ্জ্বল মুখচ্ছবিখানি একটু পরে হয়তো কালো মেঘে ঢেকে মলিন হয়ে যাবে, তাই বলে তো তাকে রাফসান ধোঁকা দিতে পারবে না। সত্যটা জানা মেহেরের দরকার, অনেক বেশি দরকার। রাফসান নাক টেনে নিঃশ্বাস নিল। মেহের আজই প্রথম খুব বেশি লজ্জা পাচ্ছে রাফসানের মুখোমুখি বসে। আর চোখে একবার তাকিয়ে বুঝতে চাইল রাফসানের হাবভাব। তার বোঝার আগেই রাফসান মৃদু শব্দে গলা ছেড়ে বলল, তোমাকে আজ একটা কথা বলতে চাই আমি। জানি না কথাটা শুনে তোমার দৃষ্টিভঙ্গি কেমন হবে আমার প্রতি। নিজের সাথে অনেক লড়াই করে এখানে এসেছি আমি, শুধু তোমাকে কথাটা বলবো বলে। জানি না এরপর কি হবে, তবুও বলবো। কেন বলবো জানো? মেহের মাথা নাড়ায়, ভ্রুকুটি করে। রাফসানের কণ্ঠস্বরে সে এমন কিছুর সংকেত পাচ্ছে না সে মানতে পারবে না। মেহেরের বুক ধরপড় করছে, দু চোখের পাতা কাঁপছে। রাফসান তার চোখে চোখ রেখেই বলল, আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুটিকে ধোকা দিতে চাই না বলে। মেহের, আমি অন্য কাউকে ভালোবাসি, সে অন্য কেউ তুমি নও। মেহেরের কান ঝাঁঝা করে উঠল। ক্রমাগত ঢোক গিলছে সে। বিস্ফোরিত চোখ দুটোর কোনা দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। বাকরুদ্ধ মেহের বসে আছে হাত মুঠ করে। মাটির ওপর বসে আছে, তবুও মনে হচ্ছে ভাসছে সে, মহাশূন্যে ভাসছে। রাফসান চোখ সরিয়ে নিল, তার কণ্ঠস্বর কাঁপছে। রাফসান আবারও বলল, তুমি যদিও চাও আমি তোমাকে। মেহের হাত উঁচু করে রাফসানকে থামিয়ে দেয়। কান্না গলা অবধি চলে আসে মেহেরের। সেটা ঠেলে গলা উঁচু করে কঠিন স্বরে বলে, আমাকে আগে বলনি কেন? প্রয়োজন কি ছিল আগে বলার? মেহের বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে কলার চেপে ধরে রাফসানের। কাঁদতে কাঁদতে বলে, ছিল না প্রয়োজন? বলো ছিল না?
তুমি জানতে না আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি কি জানতে না আমি তোমাকে বন্ধু ছাড়া ভিন্ন কিছু ভাবিনি? রাফসান অন্যদিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কেন ভাবুনি বলো, কেন ভাবুনি ভিন্ন কিছু? মেয়ের এলো পাথারে রাফসানের বুকে কিল চড় দিতে দিতে হাঁটু ভর করে বসে পড়ে নিচে। করতলে মুখ ঢেকে কাঁদছে মেহের। এক নিমিষে সব কিছু শেষ হয়ে গেল তার। রাফসান অশ্রু টলমল চোখে স্থির তাকিয়ে ভরাট স্বরে বলে, আই সরি মেহের, আমি জানি তুমি ধোকার মধ্যে সুখ খোঁজো। আমার অবস্থানটা যদি আমি বোঝাতে পারতাম তোমাকে। স্টপ ইট রাফসান, জাস্ট স্টপ ইট। আমার সামনে থেকে চলে যাও তুমি, যাও বলছি, মেহের, যাও। মেহের নত মুখে চিৎকার করে ওঠে। রাফসান প্রস্থান করতে শব্দ করে কেঁদে ওঠে দু হাঁটুতে কপাল ঠেকিয়ে মেহের। সত্যিই তো বলেছে রাফসান, সে তো জানতো রাফসান তাকে ভালোবাসে না, কিন্তু কাকে ভালোবাসে রাফসান? কে সে যে মেহেরের চেয়েও বেশি প্রিয় হয়ে উঠলো হঠাৎ রাফসানের? মেহের দাঁত কামড়ে কাঁদছে। বিনা দোষে ভালোবাসার মানুষটির কাছে প্রত্যাখ্যাত হলে খুব কষ্ট লাগে, তাই না মেহের? মেহের চমকে মুখ তোলে, কান্না সিক্ত স্বরে বলে, সোয়েব, আপনি? শোয়েব মৃদু হেসে এক হাত বাড়িয়ে দেয় মেহেরের দিকে। মেহের সেদিকে তাকিয়ে রাগে ফুঁসে ওঠে। শোয়েবের হাত অগ্রাহ্য করে উঠে দাঁড়ায়, চড়া গলায় বলে, শান্তি পেয়েছেন আমাকে এই অবস্থায় দেখে? খুশি হয়েছেন খুব, তাই তো? আপনার জ্ঞাতার্থে বলি, আমি আপনাকে বিনা দোষে শাস্তি দিইনি। প্রথম কথা, শান্তি, আমি ভয় পাইনি তোমাকে কাঁদতে দেখে। দ্বিতীয় কথা, তোমারও বোঝা উচিত রাফসানও বিনা দোষে শাস্তি তোমাকে দেয়নি। আপনি রাফসানের সাথে আমাকে তুলনা করছেন? আপনি কি জানেন? কিছুই জানেন না। ওকে তো আমি ছাড়বো না। কাকে ভালোবাসে আমিও দেখে নেব, খুন করে ফেলবো তাকে আমি। শোয়েব ঘুরে দাঁড়ায়, সামনে হাঁটতে মেহের রেগে বলে, কি হলো, যাচ্ছেন কোথায়? মজা দেখা শেষ আপনার, সোয়েব ইব্রাহিম? শোয়েব তড়িৎ বেগে ছুটে এসে মেহেরের বাহু দুখানি ধরে একদম নিজের মুখোমুখি নিয়ে আসে। চোয়াল শক্ত করে জ্বলন্ত চোখে তাকিয়ে বলে, কতবার বলবো তোমাকে এই অবস্থায় দেখে আনন্দিত নই আমি? সব জানি আমি তোমার বিষয়ে। তুমি রাফসানের ভালোবাসাকে মারতে চাচ্ছ, তাহলে আমারও তো উচিত রাফসানকে মেরে ফেলা, তাই না? 5টা বছর মেহের, 5টা বছর তোমার প্রত্যাখ্যানের আগুনে জ্বলছি আমি। বিনা দোষে শাস্তি দিয়েছ আমাকে তুমি, একটি অনুযোগ্য করিনি আমি। আমি চেয়েছি তুমি ভালো থাকো, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছিলাম সেদিন। তোমার মতো বাবা উচিত ছিল আমার। আমার ভালোবাসাকে যে কেড়ে নিল তাকে মারবো না ভাবছ? তোমাকে কষ্ট দিয়েছেও, ওকে তো শাস্তি পেতেই হবে। শোয়েব মেহেরকে ছেড়ে সামনে এগোতে থাকে। মেহের হাঁপাচ্ছে। শোয়েবকে এমন রূপে কোনো দিন দেখবে কল্পনাও করেনি সে। যে এতকাল চুপ ছিল, আজ কেন এলো? কেন বুঝিয়ে দিল মেহের দোষী? শোয়েবের সকল ব্যথার কাছে তার ব্যথা ক্ষুদ্র মনে হলো। শোয়েবকে হোটেলের দিকে যেতে দেখে ছুটে যায় মেহের, হাত টেনে ধরে নত মুখে ফুপিয়ে কাঁদে, বলে, আই এম সরি সোয়েব, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। আমার ভুল হয়েছে, আপনি আমাকে শাস্তি দিন, মেরে ফেলুন। শোয়েব দু হাতে মেহেরের চোখের জল মুছে দিয়ে বলে, আমি তোমার কোনো ক্ষতি চাই না মেহের। ভালোবেসেছি আমি তোমাকে, সারা জীবন এভাবেই বেসে যাব। আমি যা পাইনি তোমাকেও তো তা পেতে দিব না, এমন ভাবনা আমার নেই। তুমি সুখী হও সেটাই মনে প্রাণে চাই আমি। রাফসানকে বোঝাবো আমি, চলো আমার সাথে। শোয়েব মেহেরের হাতটা নিজের হাতে নেয়। মেহের বিস্ময়ে দেখছে শোয়েবকে, এতটা উদার কেউ হয়? পরক্ষণেই তীব্র রাগ হলো ওর। এক ঝটকায় হাত ছাড়িয়ে কড়া স্বরে বলল, ভালোবাসেন না ছাই? ভালোই যদি বাসতেন তবে এভাবে টেনে ধরে অন্যের সাথে মেলাতে নিয়ে যেতেন না। এতকাল চুপ থেকে এখন কেন এসেছেন? কাওয়ার্ড একটা। মেহের চোখ মুছে রাগকে গজগজ করতে করতে গেটের দিকে হাঁটতে থাকে। শোয়েব মুচকি হাসে আর বলে, হ্যাঁ রে নারী, এবতে গেল বাড়ি, হবতে গেল আড়ি। নীরাসহ সকল কর্মচারীদের ম্যানেজারের কক্ষে ডাকা হয়েছে। সকলে পাশাপাশি শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে। ম্যানেজারের পাশে বসা এই কোম্পানির বড় কর্মকর্তা সহ সিনিয়ররা। বড় কর্মকর্তাটিকে নীরা এর আগেও একবার দেখেছে। ম্যানেজারের থেকে বছর 5 বেশি বয়সের হবেন তিনি। বেশ গুরুগম্ভীর চেহারা বড় কর্মকর্তার। সকলে উৎসুক চাহনিতে তাকিয়ে আছে বড় কর্মকর্তার দিকে। ম্যানেজার বড় কর্মকর্তার অনুমতি নিয়ে হালকা কেশে বলল, আগামী সপ্তাহে কক্সবাজারে একটি মেলা হতে যাচ্ছে, শীতকালীন বাণিজ্য মেলার মতোই। কিছু ব্যবসায়ীদের উদ্যোগে উক্ত মেলার আয়োজন করা হবে। আমাদের চেয়ারম্যান স্যারও সেখানে অংশীদার। তো বলা বাহুল্য সেখানে আমাদের স্টল থাকবেই। আপনারা জানেন বিভিন্ন দেশি বিদেশি পণ্যের সাথে আমরা আমাদের নিজস্ব পণ্যেরও মার্কেটিং করি। ওখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মার্কেটিং হবে। অনেকে যেহেতু নিউ জয়েন করেছেন তাদের সুবিধার্থে বিষয়টা আরেকবার জানানো হলো।
এবার 2টো স্টল পাবো আমরা। 4 থেকে 6 জন সেলসম্যান এবং সেলস গার্ল নেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের। পুরাতন যারা আছে তাদের নেওয়াটাই আমি উপযুক্ত মনে করি, তবে নতুনদের হতাশ হবার কিছুই নেই। নতুন যারা জয়েন করেছেন তাদের মধ্যে থেকে 2 জনকে আমি সিলেক্ট করব। এই দায়িত্ব চেয়ারম্যান স্যার আমাকে দিয়েছেন। নতুনদের মধ্যে আমি আরমান এবং নীরাকে সিলেক্ট করেছি। আপনারা ছুটির পর আমার সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, পুরাতন যারা যাবেন তাদের সবার লিস্ট ছুটির আগেই পেয়ে যাবেন। এখন আপনারা কাজে যেতে পারেন। এতক্ষণে চাপা নীরবতা ফিসফাস শব্দে মুখরিত হলো। ম্যানেজারের কক্ষ থেকে বের হতেই উত্তেজনা লক্ষ্য করা গেল সবার মধ্যে। নীরার দিকে সবারই তীক্ষ্ণ দৃষ্টি। নীরা সিলেক্ট হয়েছে এ যেন বিশ্বাসযোগ্য নয় কারো কাছেই। কেউ কেউ নীরাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতেও কুণ্ঠিত হচ্ছে না। নীরার বেশ অস্বস্তি হচ্ছে এসব দেখে। সে নির্ঝঞ্ঝটভাবে চলতে চায়, কিন্তু বারবারই বাধা এসে হুমড়ে পড়েছে তার সম্মুখে। নীরা সবার হিংসাত্মক চাহনি এড়িয়ে শিলার কাছে এলো। শিলা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। নীরাকে আসতে দেখে অনিচ্ছাপূর্বক হাসলো। নীরা এই হাসির অর্থ ঠিক বুঝল। তাতেই যেন মন খারাপ হলো নীরার। আরমান গতকালকের মান অভিমান ভুলে ছুটে এসে শিলার গলা এক হাতে জড়িয়ে হাসি মুখে বলল, এত তাড়াতাড়ি এমন চান্স পাবো ভাবতেই পারিনি। তোর তো কপাল খুলে যাবে নীরা। মানে? নীরা ভ্রুকুঞ্চন করলো। আরে এ তো দেখি কিছুই জানে না। কক্সবাজার যে মেলাটা হতে যাচ্ছে, সেখানে দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি আসবে নিজেদের পণ্য মার্কেটিং করতে। আমরা যদি ভালো সেল করতে পারি, এমডি স্যার আমাদের বেতন বাড়িয়ে তো দেবেনই, সাথে সাথে প্রমোশনের সুযোগ আছে। সবচেয়ে বড় কথা, দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারবো সেখানে, ট্রেনিংয়ের মতো অনেকটা। ও ও আবার কি, তুই হ্যাপি হোস নাই? আরমান চোখ ছোট করে বলে, আমি যাব না, অত দূর একা যাওয়ার সাহস নেই আমার। নিরাশ গলায় বলল নীরা। পাগলি নাকি এইটা? আরে ছাগলি, এত বড় অপরচুনিটি কেউ ছাড়ে? প্রমোশন মানে বুঝেছিস? এখান থেকে রামপুরা হেড অফিস জয়েন করতে পারবি, তোর লাইফ সেট হয়ে যাবে। 1 মাস ইন্ডিয়া ট্রেনিং শেষে পুরো দস্তর কর্মচারী হয়ে যাবি হেড অফিসের। এরপর এই জব ছাড়লেও সমস্যা নাই, তোর অভিজ্ঞতা দেখলে যে কোনো জায়গায় জব হয়ে যাবে। সো মাথা ছাড়াতে না করার কথা দ্বিতীয়বার মুখে আনিস না, নয়তো যেখানে আছিস ফেরার ওপরে উঠতে পারবি না সহজে। তোর লাকি তোকে এই অপরচুনিটি দিয়েছে, কে জানে দ্বিতীয় সুযোগও পেয়ে যেতে পারিস, তাই না শিলা? আরমান শিলার দিকে তাকাতেই চোখ ছোট ছোট করে ফেলল। নীরা সেদিকে তাকিয়ে রইল চুপচাপ। আরমান একবার নীরার দিকে আরেকবার শিলার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোদের? কিছুই না। শিলা গম্ভীর মুখে চলে গেল কাজের স্থানে। নীরা সেদিন তাকিয়ে মলিন মুখে বলল, আমি বরং ম্যানেজার স্যারকে আমার বদলে শিলার কথা বলি। চটকানি চিনিস? নীরা, তুই এত বোকা কেন? নাকি ইচ্ছা করে বোকামি করিস? ইচ্ছা করে বোকামি করে লাভটা কি বলবি আমাকে? আরমান রেগে যায়। কোনো লাভ নেই, আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক, মন খারাপ করে থাকুক। নীরা বলল, এ কি বলে এসব? ওই পুরো পৃথিবীর মানুষকে তুই ভালো রাখতে পারবি? মানুষের নেচার সম্পর্কে কোনো ধারণা আছে তোর? মানুষ এমনই এক প্রজাতি যাদের যত দিবি ততই চাহিদা বাড়বে। একসাথে সবাইকে খুশি রাখতে পারবি না তুই। পৃথিবীর মহান ব্যক্তিবর্গই পারেন নাই, তুই কোন ক্ষেত্রে মুলা? যতটুকু জ্ঞান আছে ততটুকুই কাজে লাগা, এক্সট্রা বুঝবি না, বুঝেছিস? যা কাজে যা। ধমকে সুরে বলে আরমান। নীরা তাতে কষ্ট পায় না, ওর যত কষ্ট শিলার মন খারাপের জন্য। মলিন মুখে বলে নীরা, শিলা মন খারাপ করেছে রে। করুক মন খারাপ, বাচ্চা নাকি ও? আর শোন, শিলার জন্য আমি আছি, ওকে সামলে নেব আমি। তুই নিজের কথা ভাব, তোর নীরা কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ তোকে যে সুযোগ দিয়েছে, বোকামি করে সে সুযোগ হারাস না প্লিজ। আরমান কথাটা বলে নিশ্চুপ কিছুক্ষণ চেয়ে দেখে নীরাকে। এই মেয়েটার সামনে এত বড় সূচক, অথচ কেমন বোকামি চিন্তা মনে ধারণ করে রেখেছে। আরমান ঘাড় ঘুরিয়ে শিলাকে দেখে নিল। ওদের দুজনের দিকে আর চোখে তাকিয়ে মুখ ফুলিয়ে রয়েছে অদূরে শিলা। আরমান ঘুরে দাঁড়িয়ে হাসতে হাসতে গিয়ে দাঁড়ায় শিলার সামনে। এদিক ওদিক তাকিয়ে সতর্ক দৃষ্টিতে সবার চোখের আড়ালে শিলার গালে হালকা চুমু দেয়। অভিমানী গলায় বলে, আমাকে বিশ্বাস করিস না তুই? আমার ভয় করছে তোমাকে একা ছাড়তে, আমাকে যদি ভুলে যাও ওই কয়দিনে। সহকর্মী বন্ধুত্বের সম্পর্ক ছেড়ে বেরিয়ে যখন ভালোবাসার সম্পর্কে ধরা দেয়, তখনই তুই থেকে তুমি সম্বোধন করে ওরা। এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, কোনোদিন তোমাকে ভুলবো না। আগামী বছর দুজন বিয়ে করব, কথা দিয়েছি না? বিশ্বাস রাখো প্লিজ। শিলা নত মুখে ফুপিয়ে ওঠে। আরমান টেনে শিলাকে আড়ালে নিয়ে দুবাহুর বাঁধনে বেঁধে বলে, নীরার বিষয়ে তো সব জানো, তবু এমন করবে? ওকে চেনো না? তোমার মন খারাপ দেখে এখনো যেতে চাচ্ছে না। ফ্রেন্ডস হিসাবে এমন কি করা উচিত আমাদের? আমি ওকে সরি বলে বোঝাবো, ও অবশ্যই যাবে। আরমান শিলার থুতনি ধরে মুখ তোলে। শিলার চোখজোড়া অশ্রুসিক্ত। আরমান নিজ হাতে সেই নেত্রজল মুছছে। এই না হলে আমার বউ, আমি রোজ তোমাকে কল করব,
একদম মন খারাপ করবা না জান, ওকে? হুম। শিলা অস্ফুট স্বরে জবাব দেয়। কারো পায়ের আওয়াজে দুজনে দূরে সরে দাঁড়ায়। ওদেরই এক সহকর্মী এসেছিল এদিকে। শিলা এবং আরমানকে দেখে ভ্রুকুটি করে হাসলো মেয়েটি। বিউটি প্রোডাক্টের বক্সটা হাতে করে নিয়ে কি যেন ভাবতে ভাবতে চলে যায়। মেয়েটি যেতেই শিলা বলে, আমি নীরাকে সরি বলে আসি। আরমান শিলার হাত টেনে ধরে বলে, এখন না, যা বোঝানোর বুঝিয়েছি আমি, বাকিটা দুজনে মিলে ছুটির পর বোঝাবো। এখন কাজে মনোযোগ দাও তুমি। আচ্ছা। শিলা কিছু দূর এগিয়ে আবারও ফিরে আসে। আরমানকে দুহাতে জাপটে ধরে বলে, আই লাভ ইউ আরমান। আই লাভ ইউ টু বউ। দুটি হৃদয় একই ধারায় বহমান। সাময়িক বিচ্ছেদ আশঙ্কায় তাই ভয় বাসা বেঁধেছিল ক্ষণিকের জন্য। নীরা কাজে মনোযোগ দিয়েছে। কাজ করতে করতেই হঠাৎ ভাবনা এলো, আজ তো মেহেরের এঙ্গেজমেন্ট। নীরা অবসর পেয়ে চট করে শারমিনকে একটা কল করে। দু একবার রিং হতেই ওপাশ থেকে শারমিন রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলে, নীরা, মারাত্মক ঘটনা ঘটে গেছে বুঝলি। কি হয়েছে আপু? মেহের আপু, আপু ঠিক আছে তো? নীরা আতঙ্কিত হয়ে বলে, আরে আঙ্কেলের কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে মেহেরকে নিয়ে। শালি তো গায়েব। অতিরিক্ত চিন্তা কিংবা রাগের বশে গালমন্দ করা শারমিনের স্বভাব। গায়েব মানে? উত্তেজনায় নীরার কণ্ঠস্বর উঁচু শোনালো। আশেপাশে সবাই ঘুরে তাকাতেই নীরা মুচকি হেসে পুনরায় আস্তে করে বলল, গায়েব মানে কি বলছো? আরে তুই গায়েব মানে বুঝোস না? গায়েব মানে হাওয়া। হ্যাঁ বলো কি, কিন্তু কেন? আমি কি জানি নাকি? এখানে চিন্তায় সবার মর্মর অবস্থা। এক কাজ কর, তুই ডিউটি সেজে সোজা সোজা এখানে চলে আয়। কিন্তু তোর কিন্তু পরে বলিস, আগে আয়। আমার অবস্থা বেশি সুবিধার না, মাথা টাথা ঘুরে পড়ে যেতে পারি। তুই পাশে থাকলে ভরসা পাবো, চলে আসিস। শারমিন হাঁসফাঁস করতে করতে কলটা কেটে দেয়। নীরা কক্সবাজারের ব্যাপারটা একদম ভুলে গেল মেহেরের গায়েব হওয়ার চিন্তায়। অফিস ছুটি শেষে আরমান এবং শিলার সাথে কথা হলো নীরার। ম্যানেজার তাকে এবং আরমানকে ডিটেলসে সব বুঝিয়েছে। নীরার গত কিছুদিনের কাজে ম্যানেজার সন্তুষ্ট হয়েছে কিছুটা। তাছাড়া মেহেরের পরিচিত বলেই সুযোগটা নীরাকে স্পেশালি দিয়েছেন তিনি। নীরাকে এও বলেছেন তার মান নীরা এবং আরমানের হাতে। ভালো কাজ দেখাতে পারলেই তিনি খুশি হবেন, নয়তো ওখান থেকে আসার পরেই তাকে ছাঁটাই করা হবে। যারা যাবে তাদের থাকা খাওয়া সম্পূর্ণ অফিস কর্তৃপক্ষ দেখবে। তিনজনে ম্যানেজারের বলা কথাগুলো আলোচনা করছে রাস্তার এক কোণে দাঁড়িয়ে। আরমান এবং শিলা নীরাকে উৎসাহ দেয় সেখানে যাওয়ার জন্য। নীরা চট করে জবাব দিতে পারে না। সে জানায় আগামীকাল শারমিনের সাথে ভাবনা চিন্তা করে শিওর হয়ে জানাবে। মেহেরের কথা মনে পড়তেই নীরা ওদের দুজনের কাছে থেকে বিদায় নিয়ে বাসে উঠে বসে। মোবাইল অন করে শারমিনকে জিজ্ঞেস করে নেয় মেহেরের বাসার ঠিকানা। আরমান এবং শিলা আজ কিছু সময় একান্তে কাটাতে চাইছে। দুজনে হাতে হাত রেখে রিকশায় চড়ে বসলো। গন্তব্য জানা নেই, ধ্যানে জ্ঞানে কেবলই প্রিয়জনের একটু সান্নিধ্য পাবার ব্যাকুলতা। মাসুদ সাহেব হসপিটালের বেডে শুয়ে আছেন। আজ তার আদরের মেয়েটার এঙ্গেজমেন্ট, অথচ মেয়েটা লাপাত্তা। ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এইমাত্র ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুইয়ে রাখা হয়েছে তাকে। মেহেরের মা ভাই পুলিশকে জানিয়েছে। পুলিশ দেখছে বলে আশ্বস্ত করেছে মেহেরের পরিবারকে। প্রচণ্ড চিন্তা আর টেনশন রয়েছে উপস্থিত দুবারের লোকেরা। যেহেতু আংটি বদল দ্বিতীয়বার হচ্ছে মেহেরের, তাই তেমন কাউকে জানানো হয়নি। রাফসানের পরিবার থেকে রাফসান, তার বোন, মা, বড় মামা এবং চাচা এসেছেন। মেয়ে গায়েব শুনে রাফসানের মেজো চাচা এবং বড় মামা বিব্রত বোধ করছেন। দুজনই বসে আছেন মেহেরের বাবার কেবিনের এক কোণে। এদিকে রাহেলা বানু এই শীতেও ঘামছেন। হবু বেয়ায়ের বেডের সম্মুখে খালি কেবিনের বেডটায় পা ছড়িয়ে বসে আছেন তিনি। বুকের মধ্যে শূন্যতা অনুভব করছেন খুব। জোরে জোরে শ্বাস ফেলছেন আর মাঝে মাঝে ছেলের চুপসে থাকা মুখটা দেখে কপাল কুঁচকাচ্ছেন। মাথার উপর ফুল স্পিডে বৈদ্যুতিক পাখা ঘুরছে। তবুও টুসি শক্ত মতো একটা কাগজ দিয়ে বাতাস করে যাচ্ছে রাহেলার পাশে দাঁড়িয়ে। রাহেলার ভাবছে মেহেরের হঠাৎ লাপাত্তা হওয়ার খবর শুনে এমন নিশ্চল কেন তার ছেলে? ঘটনা কি? রাফসানকে এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করা বৃথা। একটা জবাব সে দেবে না, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই রাহেলার। কত আশা নিয়ে এখানে এসেছিলেন তিনি। হাই রে মেহের, কই তুই মা আমার? ও মা, চলে আয় মা, আর যে সহ্য হয় না, বুকটা টিপ টিপ করে কাঁপছে। তোকে পুত্রবধূ না বানিয়ে যে শান্তি নাই আমার। রাহেলা বিড়বিড় করে বিলাপ করছে, তা দেখে টুসি ঝুঁকে বলল, আম্মা কষ্ট হচ্ছে তোমার? কই কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? ও আম্মা, আম্মা। চুপ থাক বেয়াক্কল, বেয়াকুব, কথা বলবি না, চুপ। রাহেলার অপ্রত্যাশিত ধমকে টুসি চমকে ওঠে। ঠোঁট উল্টে বলে, ভাইয়াকে তো বকবার পারবা না, খালি আমার সাথে রাগ দেখাও, হুদাই বকো। পোলার সোফার উপর কয়েকটা দিয়া জিগাও তার হবু বউ কই পালাইছে। আমারে বকলে হবু বউরে খুঁজে পাইবা?
পাইলে বকো। আগে একটু কাইন্দা আহি খাড়াও, তারপর আবার বইকো। টুসি মুখে ওড়না ঠেসে ফুপাতে ফুপাতে কেবিন ছেড়ে বেরিয়ে যায়। রাহেলা কটমট করে দরজার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলে, রাফসান, এই রাফসান। রাহেলার চিৎকারে দরজার সামনে উপস্থিত সবাই কিছুটা বিরক্ত বিব্রত হয়। রাফসান গভীর মুখে এসে মায়ের পাশে দাঁড়ায়। বলো মা। বলো আবার কি, মেহের কই? শুনলে তো পাওয়া যাচ্ছে না ওকে, তবু কেন প্রশ্ন করছো? বিরক্তি প্রকাশ পায় রাফসানের কণ্ঠে। প্রশ্ন করবো না বলছিস? এই তোর হবু বউ গায়ে বার তুই লইট্টা শুটকির মুখের মতো মুখ করে দাঁড়িয়ে আছিস। রাহেলা চেঁচিয়ে ওঠে। তো কি করবো আমি? রাফসান রেগে মৃদুস্বরে জবাব দিল, কি করবি তার আমি কি জানি। আমার মেহের এনে দে, তাড়াতাড়ি নিয়ে আয় ওকে। রাহেলার উঁচু গলার স্বর মুহূর্তে বাচ্চা শিশুর মতো কাঁদো কাঁদো হয়ে যায়। এমনভাবে চাইছো যেন পুতুল আর আমি এখানে গিয়ে কিনে আনবো। কথা বাড়াবি না তুই, সব দোষ তোর। হ্যাঁ, তোর দোষ। রাহেলা কান্না ভেজা গলায় বলে, মা এসব ফালতু বাচ্চাল বন্ধ করো, এমনিতে সবাই স্ট্রেসে আছে, প্লিজ নতুন করে ঝামেলার করো না, ভালো লাগছে না। রাফসান হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। রাহেলা দাঁত পিষে জ্বলন্ত চোখে ছেলের যাওয়ার পথে তাকিয়ে টুসিকে ডাকে। টুসি ফিরে এসে রাফসানকে যেতে দেখে চুপচাপ রাহেলার পাশে দাঁড়ায়, বলে, এইবার আবার বকো আম্মা। রাহেলার জ্বলন্ত চোখ শান্ত হয় টুসির মুখটার দিকে তাকিয়ে। মেয়েটা শ্যামলা হলেও মায়াবী, বড় বড় চোখের পাপড়ি দেখলে ঠাহর করা যায় না আসল না নকল। গায়ের রংটা ছাড়া সবই সুন্দর। গায়ের রং ফর্সা হলে মারাত্মক সুন্দরী হতো মেয়েটা। ভালো হয়েছে মারাত্মক সুন্দরী হয় নাই, মারাত্মক সুন্দরীদের পালা কষ্ট। সেদিক বিবেচনায় টুসিকে পালতে তেমন কষ্ট হয়নি রাহেলার। রাহেলা তেমন করে কখনো ওর গায়ে হাত তোলেনি। এক ভাবনার মধ্যে অন্য ভাবনা আসায় রাগটা আরও বেড়ে গেল রাহেলার। টুসিকে হাতের ইশারায় ঝুঁকতে বললে টুসির ঝোঁকে। রাহেলা চটাস করে চর বসিয়ে দেন টুসির গালে। লজ্জায় মুখ লাল হয়ে ওঠে টুসির। কান্না সিক্ত গলায় বলে, তুমি বলেছিলে বকবা, তুমি অনেক মিথ্যুক হয়ে গেছো আম্মা। যাও, কথা নেই তোমার সাথে। টুসি এক প্রকার কাঁদতে কাঁদতে আবার ছুটে যায় ওয়াশরুমে। রাহেলা যে হাতে মেরেছিল সে হাত মুঠ করে বেডের ওপর আঘাত করছে। খারাপ লাগছে টুসিকে মেরে। এতক্ষণের আটকে রাখা চোখের পানি অবাধে ছেড়ে দিলেন। রাফসানকে নিচে নামতে দেখে সিঁড়ির পাশে দাঁড়ানো শারমিন এগিয়ে আসে। চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, ভাই খোঁজ পেলেন মেহেরের? না। গম্ভীর জবাব রাফসানের। মনে মনে প্রচণ্ড ভয় হচ্ছে। রাগের মাথায় কিছু না করে বসে মেহের। শারমিন বেশ বুঝলো রাফসানের দুশ্চিন্তা। মুখ দেখেই প্রকাশ পাচ্ছে। শারমিন ইতস্তত করে বলল, আপনাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল ভাই? আসলে রাফসান চেয়েছিল বিষয়টা কাউকে বলবে, কিন্তু কাকে কিভাবে বলবে সেটাই ভেবে পাচ্ছে না সে। তার উপর এ কথা শুনলে সবাই জানতে চাইবে তার ভালোবাসার নাম পরিচয়। যা বলা মানেই ঝড় ওঠা। না, অনেক অস্থির হয়েছে সে আর নয়। কাউকে কিছু বলবে না। মেহের যদি বলে বলুক, সে বলবে না। নীরা কী ভাববে সব জানলে? তাকে নিশ্চয়ই ঘৃণা করবে। প্রচণ্ড ঘৃণা জন্মাবে রাফসান নামক মানুষটার ওপর। উফ, তার চোখে ঝরা ঘৃণার বিচ্ছুরণ আমি কি করে সইব? সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমার বিন্যস্ত জীবন অবিন্যস্ত হয়ে যাচ্ছে তোমাকে ভালোবাসার দায়ে। কঠিন শাস্তি মুখোমুখি দাঁড়িয়ে আজ আমি নীরা। ভালোবাসা এত কষ্ট কেন? কেন তোমাকে ভালোবেসে এক মুহূর্তে সুখী, আবার পর মুহূর্তেই ভয় থাকে? এতটা ভীত তো কোনো কালে ছিলাম না আমি। নীরা? শারমিনের কণ্ঠে এই নাম শুনে চমকে ওঠে রাফসান। নীরা? কোথায় নীরা? তাকে বলো সে যেন আমার সম্মুখে না আসে আর আমার ভেতরটা না অশান্ত করে আর। রাফসান যখন মনে মনে ছটফট করে ভাবছিল তখনই তার পেছনে এসে নীরা দাঁড়ায়। রাফসান চোখ বন্ধ করলো, ঘাড় অন্যদিকে ঘুরিয়ে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের অস্থির মনটাকে শান্ত করার বৃথা চেষ্টা করতে ব্যস্ত হলো সে। পাশে দাঁড়ানো শারমিন নীরাকে আপাদমস্তক দেখে বলল, এভাবে এসেছিস? রাফসানের সামনে শারমিনের এই ধরনের কথায় নীরা লজ্জিত হয়। তোকে নিয়ে আর পারি না। এখন যদি মেহের ফিরে আসে, সাথে এঙ্গেজমেন্টও শুরু হয়, তখন তোর লজ্জা করবে না এইভাবে নর্মাল ড্রেসে আসার জন্য? বেয়াক্কেল কথাকার। নীরা আর চোখে ঘাড় উঁচু করে রাফসানকে দেখলো একবার। সে সিঁড়ির সাথে ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। নীরা কটমট করে শারমিনের দিকে তাকিয়ে নাক ফুলায়। ভাবছে এখানে না আসাই ভালো ছিল। নীরাকে চুপচাপ দাঁড়ানো দেখে শারমিন চাপা স্বরে বলে, সালাম দিস না কেন ভাইকে? সালাম দে। নীরা মাথা ঝাঁকায়, সে সালাম দেবে না, তার লজ্জা লাগছে। শারমিন চোখ পাকিয়ে ইশারায় জোর করে নীরাকে। নিরুপায় নীরা মৃদু স্বরে বলে, আসসালামু আলাইকুম ভাই। রাফসানের মনে হলো জটিল প্যাঁচে ফেসে গেছে সে। একবার ভেবেছিল এদের পাশ কাটিয়ে নিচে নেমে যাবে, সেটাও পারেনি রাফসান। নীরার সালাম শুনে কিছুটা চকিত হলো সে। ভাই ডাক যেন সীসা হয়ে কর্ণপর্দা গলিয়ে দিচ্ছে।
জ্বালিয়ে দিচ্ছে হৃদয়। মুহূর্তে প্রচণ্ড রাগ হলো কেন যেন রাফসানের। মুখটা শক্ত করে সামনে তাকে নীরার অন্যদিকে ফেরানো মুখ চেয়ে কাঠখোট্টা জবাব দিল। ভালো। জবাব দিয়ে 1 সেকেন্ড সেখানে স্থায়ী হলো না সে। দ্রুত পদে নেমে এলো নিচে। নিচে তার জন্য আরও বড় চমক ওয়েট করছিল। নববধূ সাজে মেহের এবং তার পাশে একজন সুপুরুষ হাত ধরাধরি করে এদিকেই আসছে। রাফসান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ভ্রুকুটি করে তাকিয়ে আছে সে। কিছুক্ষণ আগের অজানা কারণে সৃষ্টি হওয়া রাগটা তখনও তার মুখমণ্ডলে বিদ্যমান। মেহের তাকে দেখা মাত্র মুখ চোখ কঠিন করে তুলল। পাশ কাটিয়ে যেতেই রাফসান উঁচু গলায় বলল, এমনই করার ইচ্ছে যখন ছিল তখন এসব নাটক কেন করলে? আমার নাটক সিনেমা করতে ভালো লাগে বলে। কেন তোমার ভালো লাগে না? মেহের রাগী চোখে ঠোঁট চেপে ব্যঙ্গাত্মক হাসল। রাফসান মেজাজ দেখিয়ে বলল, সবাইকে এভাবে অপমান না করলেও পারতে তুমি। অপমান করতে বাধ্য তুমি কিন্তু করেছো আমাকে। ভেবেছিলে কি তুমি? ভেবেছিলে লোক লজ্জার ভয়ে মেহের সব জেনেও তোমাকে বিয়ে করতে চাইবে, চুপচাপ এঙ্গেজমেন্টটাও করেও নেবে, তাই না? আর তুমি তুমি আমাকে প্রতিনিয়ত বোঝাবে করুণা করেছো আমাকে বিয়ে করে, তাই তো? মেহের রাফসানের মুখোমুখি দাঁড়িয়ে জোর গলায় চিৎকার করে। রাফসান নির্বাক হয়ে চেয়ে রয় মেহেরের অশ্রু টলমল চোখের দিকে। মেহেরের বেশভূষা এমনিতেও আশেপাশের লোকজনের চোখে কৌতূহল। চিৎকার শুনে কেউ কেউ এগিয়ে এসেছে এদিকে। মেহেরের গলা শুনে শারমিন এবং নীরাও দৌড়ে নেমেছে নিচে। শোয়েবকে শারমিন আগে থেকেই চেনে। মেহেরের গত এঙ্গেজমেন্টে সে উপস্থিত ছিল। আজ এত বছর বাদে হঠাৎ হুডবি বদল হওয়ার কারণ কি? শারমিন বিচলিত এসব চিন্তায়। নীরার কৌতূহল সীমা রইল না মেহেরকে দেখে। ভেবেছিল জটিল বুঝি তারই জীবন, এখন দেখছে ভিন্ন দৃশ্যপট। প্রতিটি মানুষের জীবনই সবসময় জটিল থেকে জটিলতর রূপ নেয়। শোয়েব মেহেরের হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসে। 2 হাতে মুখটা তুলে বলে, মেহের, আপনি আমাকে নীতিকথার গল্প শোনাতে আসবেন না এখন, প্লিজ বলতে দিন আমাকে। মেহের নাক টেনে টেনে বলে, সবাই দেখছে, ওর সাথে এমন করার হক তোমার নেই। তাছাড়া ও তোমার। শোয়েবকে থামিয়ে দেয় মেহের, বলে, তাছাড়াও আমার কিছুই হয় না, বুঝেছেন আপনি? আমার যা এখন সব আপনি এবং আপনি। শেষের কথাটুকু রাফসানের চোখে চোখ রেখে বলল মেহের। রাফসান মৃদু হাসল, তাতে যেন ফুঁসে উঠল মেহের। রাফসানের হাত টেনে ধরে পাশের ওয়েটিং রুমে নিয়ে গেল সে। সেখানে যে 2-1জন ছিল তাদের হাত জোর করে সব বিনিময়ে অনুরোধ করলো কিছু সময়ের জন্য বাইরে যেতে। উপস্থিত যারা ছিল তারা মেহেরের কথা রাখলো। চুপচাপ বেরিয়ে এলো সেখান থেকে বাইরে। মেহের দরজা বন্ধ করে রাফসানের কলার চেপে ধরে বলল, খুশি হয়েছ তাই না? খুব খুশি হয়েছ আমাকে দেখে। তুমি এতটা কাল ভোরের মধ্যে বসবাস করছিলে, আজও তাই করছো। রাফসান শীতল গলায় বলল, ও রিয়েলি? মেহের কলার ছেড়ে 1 পা পিছিয়ে গেল। নিশ্চুপ রইল রাফসান। বৃষ্টির পূর্ব লগ্নের আকাশের মতো থমথমে রাফসানের মুখটা দেখে টুকরে কেঁদে উঠল মেহের। 2 হাতে জড়িয়ে ধরে রাফসানের বুকে মাথা রেখে বলল, বড় ইচ্ছা ছিল ভালোবেসে এভাবে তোমাকে জড়িয়ে ধরবো। কি জানতো সেই ভাবনা এতটা নিষ্ঠুর হবে? জড়িয়ে তো ধরলাম, তবে তোমার হলাম না। কেন এমন করলে তুমি? তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসো না, তবে হঠাৎ করে সে এলো কোথা থেকে? নাকি আমাকে চাও না বলে মিথ্যে বলেছো? রাফসান মেহেরকে বুক থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করায়। নিজ হাতে মেহেরের চোখের জল মুছে দিয়ে বলে, এ কথা তুমি ছাড়া আর কেউ জানে না মেহের। যাকে ভালোবাসে সেও নয়। আমি কোনোদিন কাউকে বলতে চাইনি, শুধু তোমাকে ধোকা দেব না বলে বড় সাহস নিয়ে জানিয়েছে। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি নিজেও জানতাম না কখন কিভাবে ঘটে গেল এসব আমার সাথে। আমারই সব দোষ। তোমাকে কষ্ট দিয়েছে, এ আমারই দায়। আমাকে তুমি যা ইচ্ছে পারো শাস্তি দাও, সবার সম্মুখে অপমানিত করো, অপদস্থ করো, আমি তোমাকে তবুও দোষ দেব না। এসব যে আমারই প্রাপ্য। রাফসান ঘুরে হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে আঘাত করছে, বারবার বলছে, তুমি বাইরে যাও মেহের। এতক্ষণ যে প্রবল ঘৃণা আর রাগ মেহের রাফসানের জন্য পুষে রেখেছিল তার সবটাই ক্রমশ বিলীন হচ্ছে। ভ্রুকুটি করে কিছুক্ষণ নির্বাক থেকে কাঁপা গলায় বলল, এই কেমন বিষ ধারণ করেছো তুমি বুকে রাফসান? ভালোবাসা অথচ বলতে পারোনি? আমি জানি জিজ্ঞেস করে তুমি নামটা আমাকে বলবে না, বুঝেছি তোমার কথা সেটা। আমি ভেবেছিলাম একা আমিই পড়বো আর তুমি সুখে থাকবে। এখন দেখছি সবটাই আমার ভুল। মেহের শব্দ করে হাসলো। এই হাসির অন্তরালে কতটা বেদনা লুকায়িত তা যে কেবল ব্যর্থ প্রেমিক প্রেমিকারাই জানে। মেহের এগিয়ে গিয়ে রাফসানের পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। রাফসানের দেয়ালে ঝুঁকানো মুখটা দেখে প্রশস্ত হাসি হেসে বলল, কি বিষম যন্ত্রণা যে না করিয়াছে প্রীতি, বুঝিবে কেমনে? মরমে মরেছি প্রিয় মোরা,
আজ তুমি নও মোর, না আমি তোমার, কিংবা সে নেই তব বক্ষ বাসরে। মেহেরের ঠোঁটে অকারণের হাসি, ধারাপাতের জলে মুখশ্রীর বধূসাজ মলিন। সে চেয়ে আছে রাফসানের অশ্রু বিসর্জিত চোখ, মুখে দৃষ্টি নিবদ্ধ রেখে। তাতে চোখের জল তার আরও বাড়ছে। নিয়তি এমন কেন হয়? যাকে আমরা চাই সে অন্য কাউকে চায় কেন? সব জেনেও নিজ হস্তে দুঃখকে বুকের মাঝে আঁকড়ে ধরি আমরা। ভাবি এই তো ভালোবাসা, এই তো ভালোবাসা। না হোক পাওয়া, তবুও সেই আমার চাওয়া, পরম আকাঙ্ক্ষিত চাওয়া। ওয়েটিং রুমের বাহিরে অপেক্ষামান দুবালির লোক, সবার মধ্যে চাপা উত্তেজনা। রাহিলাকে ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে টুসি, বিধ্বস্ত অবস্থায় রাহিলার মুখের। গোল্ডেন শেরওয়ানি পরা শোয়েবকে চোখের কোণা দিয়ে দেখছেন তিনি, তাতেই তার পরাণ ছটফট করছে। ইতিমধ্যে যা শোনা শুনেছে রাহেলা বানু। বুক চাপড়ে কাঁদতে পারলে শান্তি পেতেন বোধ করছেন। ছেলের উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। এ কারণেই বুঝি চুপ করেছিল এতক্ষণ রাফসান। রাহেলা বুকের ওপর এক হাত দিয়ে শব্দ করে শ্বাস ছাড়েন। টুসি ভীত নজরে রাহেলার মুখের দিকে একবার, তো বন্ধ দরজার দিকে আরেকবার তাকাচ্ছে। অদূরে দাঁড়ানো শারমিনের পেছনে এক প্রকার নিজেকে আড়াল করে রেখেছে নীরা। রাহেলা অথবা রাফসানের বাড়ির লোকের মুখোমুখি হতে ইচ্ছুক নয় সে। মেহেরের মা এগিয়ে আসে শোয়েবের পাশে। মেয়ের চিন্তায় মুখটা বিমর্ষ তার। ভাগ্যিস বুদ্ধি করে তেমন কাউকে জানানো হয়নি এঙ্গেজমেন্টে। যে কজন এই মুহূর্তে উপস্থিত সবাই অতি নিকটতম আত্মীয়। এরা শোয়েবের বিষয়ে আগে থেকেই অবগত আছে। শোয়েবকে জামাতা হিসেবে মানতে তাদের মধ্যে সামান্যতম বিরোধ লক্ষ্য করা যাচ্ছে না। মেহেরের মায়েরও শোয়েবকে অপছন্দ নয়। রাফসান মেহেরের পছন্দ ছিল, কিন্তু শোয়েব ছিল তাদের পছন্দের। সেই পছন্দ এমন অসময়ে ফিরে আসাতে কিছুটা নাখোশ হলেও মেনে নিলেন তিনি। শোয়েবকে টেনে নিয়ে এলেন জনশূন্য এক কোণে। শাশুড়ির সাথে পূর্বে ভালো সম্পর্ক ছিল শোয়েবের। শাশুড়িকে সালাম দিতেই মেহেরের মা এক প্রস্ত হাসে, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমার মেয়েটাকে নিয়ে এভাবে বিয়ে করলে কেন? কষ্ট পেয়েছি কিন্তু বাবা। মাফ করবেন আম্মু, আসলে হয়েছে, আর কিছু বলতে হবে না। তোমার বাড়ির লোক জানেন এ বিষয়ে? জি, বিয়েটা আমাদের বাড়িতেই হয়েছে, মামা মায়ের সামনে। মেহেরের মা বিস্ময়ে হাঁ করে ঠোঁটে হাত রাখে। বলো কি? তোমরা হঠাৎ এমন করলে কেন বলো তো? এদিকে হাসপাতালে সবাই এই নিয়ে ফিসুর ফাসুর করছে। তোমার শ্বশুর অসুস্থ মানুষ, আরও অসুস্থ হয়ে গেছেন মেয়ের খবর না পেয়ে। তার ওপর রাফসানের পরিবারের সামনে কি মান থাকলো আমাদের বলো? এমনটা না করলেই কি হতো না তোমাদের? আম্মু সরি, বাট উপায় ছিল না। মেহের কত চেনেনি, আমাকে বলল হয় বিয়ে করেন, নয়তো কোনোদিন আমার সম্মুখে আসবেন না। আপনি তো সবই জানেন, মেয়েরকে স্ত্রী হিসাবে পাবার ইচ্ছা আমি এত বছরও বলতে পারিনি। আজ যখন মেহের নিজে থেকে চাইলেও মানছি অন্যায় হয়েছে আমাদের, শাস্তির জন্য তৈরি আছি আম্মু। শাস্তি তো দিবই, সারা জীবন মেহেরকে দিয়ে। মেহেরের মা অশ্রুজল চোখে হাসেন। শোয়েব নত মুখে হাসে। মেহেরের মা শোয়েবের মাথায় হাত রেখে বলে, আমার পাগলিটাকে সামলে রেখো বাবা। আমি এবং মেহেরের বাবা মনে প্রাণে চেয়েছিলাম তোমাকে জামাতা হিসেবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। তোমাকে নতুন করে কিছুই বলার নেই, সবই জানো ওর সম্পর্কে তুমি। তবু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও মেয়েটাকে। আম্মু আপনি নিশ্চিত থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। যাকে এত সাধনায় পেলাম তার চোখে জল আনবো না কোনোদিনও। এইটুকু বিশ্বাস এই ছেলের উপর রাখতে পারেন আপনি। শাশুড়ি হাতটা নিজ হাতে নিয়ে বলে শোয়েব, আল্লাহ তোমাদের কল্যাণ করুন। আচ্ছা, ও ভেতরে করছেটা কি? আম্মু ওটা তো আমি বলতে পারবো না। শোয়েব মুচকি হাসে। বুঝেছি, বইয়ের সাপোর্ট এখনই শুরু। বের হোক ওটা, পাগলামো ছুটাচ্ছি ওর। এখন রাফসানের পরিবারকে সামলাবো কি করে সেটা বলো। আপনাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আপনি চলুন আমার সাথে উপরে। কোথায়? আব্বুর কাছে চলুন। শোয়েব শাশুড়ির হাত ধরে ওপরে চলে যায়। রাহেলা সহ উপস্থিত সবাই শুনল শোয়েবের কথা। মাহাদি সহ মেহেরের দু একজন আত্মীয় স্বজন যারা উপস্থিত ছিল
তারাও উপরে চলে গেল। নিচে এই মুহূর্তে দাঁড়ানো রাহেলা, টুসি, রাফসানের মামা, চাচা, শারমিন এবং নীরা। রাফসানের চাচা মামা সব বুঝে রাহেলাকে উদ্দেশ্য করে আসি বলে মাথা নিচু করে হাসপাতালের বাইরে চলে যান। রাহেলা কাঁদো কাঁদো চোখে এদিকে ওদিকে তাকাতেই নীরাকে দেখে। বিষণ্ণ চোখ দুটো এক লহমায় জ্বলে ওঠে। দাঁতে দাঁত পিষে তাকিয়ে থাকেন নীরার চুপসে যাওয়া মুখটা দেখে। নীরা সে নজর এড়িয়ে পাশের দেয়ালের আড়ালে দাঁড়ায়। শারমিন ভ্রুকুটি করে বোনের দিকে তাকিয়ে পরক্ষণেই দৃষ্টি ঘুরিয়ে তাকায় রাহেলার দিকে। রাহেলা চোখ মুখ কঠিন করে দৃষ্টি সরিয়ে নেয় ওদের থেকে। ওয়েটিং রুমের সোফায় পাশাপাশি বসে আছে রাফসান এবং মেহের। রাফসান ঝুঁকে হাঁটুতে বাহু থেকে করতলে মুখ ঢেকে বলল, সবাই হয়তো এতক্ষণে সব জেনে গেছে। এভাবে এখানে দেখলে খারাপ ভাববে, তাছাড়া শৈবী বা কী ভাববে? সোয়েব সব জানে, নতুন করে ভাবার কিছুই নেই ওর। সব জানে মানে? মুখ থেকে হাত সরিয়ে ঘাড় বাঁকিয়ে শুধায় রাফসান। সব জানে মানে সব জানে। মেহেরের তেজ দীপ্ত কণ্ঠস্বর। রাফসান কিছুক্ষণ চুপ থেকে কাপা স্বরে বলে, খুব ভালোবাসে বুঝি তোমাকে। তোমারই মতো। আমার মতো মানে? ভ্রুকুটি করে রাফসান। তুমি যেমন তোমার ক্যাকটাসকে ভালোবেসে ক্ষতবিক্ষত হচ্ছ, একসময় সেও আমাকে ভালোবেসে ক্ষতবিক্ষত হয়েছে। আর জীবনের ক্যাকটাস আমি। মেহের হাসলো, দৃষ্টি অবনত করে। রাফসান স্থির দৃষ্টিতে দেখছে মেহেরকে। অসহনীয় ব্যথা হচ্ছে মেহেরের মুখটা দেখে রাফসানের। মানুষ জীবনের কোন এক মোড়ে হঠাৎই অসহায় হয়ে যায়, তখন দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। আনন্দের সব পথ রুদ্ধ মনে হয়, না নিজেকে সুখী প্রমাণিত করতে পারে না আশেপাশের মানুষগুলোকে। মেহের রাফসানের মুখের দিকে তাকিয়ে পুনরায় বলে, আমি তোমাকে পেলাম না রাফসান, ভালোবাসায় ব্যর্থ আমি। সময়ের কথা সময় বলা উচিত ছিল, অসময় হতে দেরি লাগে না। আমার সময় অসময় হয়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানো রাফসান? মনে হচ্ছে আমার জীবনটাই পাঞ্চে হয়ে গেল, নিরর্থক হয়ে গেল। তুমিহীন আমাকে আমি কল্পনা করতে পারছি না, মরে গেছি এক প্রকার। মেহের ঢোক গেলে কান্না থামায়, চোখ মুছে ফের বলে, তবু আজ থেকে সোয়েবের জন্য বেঁচে রব। আমি যা হারিয়েছি তাকে তা হারাতে দিতে চাই না। হারানোর কষ্ট খুব, জানো তো। তোমার মনে অন্য কেউ জানা মাত্রই মন পিষে উঠলো আমার। যা আমার, তাতে অন্যের নাম কেন খোদাই থাকবে বলো? আমি মানতে পারবো না কোনোদিন। তাই তো যার মনে আমি খোদিত তারই হলাম। মেহের অনবরত মাথায় নাক টেনে হাসল। তুমি যা মানতে পারবে না সেটা শোয়েবকে মানতে বাধ্য করছো। আমি তোমাকে মিথ্যা মরুচিকার মধ্যে রাখতে চাইনি, কিন্তু তুমি তো শোয়েবের সাথে ধোঁকা করছো মেহের। রাফসান ভরাট স্বরে নিচে তাকিয়ে বলল, ধোঁকা? হ্যাঁ করছি, অনেকেই তো করে। তোমার কি ধারণা সবে ভালোবাসা পায় জীবনে? আমার মতো অনেক হয় বুঝলে, যারা মনের কোণে ভালোবাসার চাপা দিয়ে অনায়াসে স্বামী সংসার করে। একসময় স্বামী তার সর্বা হয়ে যায়, সেই ভালোবাসা ধূসর স্মৃতিতে পরিণত হয় সময় পরিক্রমায়। আমারও এমন হবে, দেখো তুমি স্মৃতি হয়ে যাবে। তোমার স্থানে নয়, তার চেয়ে ওপরে একদিন সোয়েব থাকবে। তুমি কেবলই রবে স্মৃতি হয়ে, কেবলই স্মৃতি, ব্যথা তো স্মৃতি। মেহের রাফসানের দিকে তাকিয়ে অঝরে চোখের জল ফেলে। রাফসানের দম বন্ধ হয়ে আসছে, স্থির হয়ে বিচ্ছে বুকে মেহেরের কথাগুলো। তুমি যাও মেহের। রাফসান হাঁটুর কাছে মুখ ঝুঁকিয়ে দুহাতে চুল মুট করে বলল, মেহের উঠে দাঁড়ায়। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রাফসানকে দেখে। এই শেষ তাকে এভাবে দেখা। এরপর আর দেখবে না সে। তার পৃথিবী এখন শোয়েব নামক সূর্যকে কেন্দ্র করে ঘুরবে। যা সত্য তা হচ্ছে শোয়েব, বাকি সব পাপ। মেহের চোখ মোছে, ঢোক গিলে মৃদু হেসে বলে, তাকে ছাড়া বাঁচতে পারবে? পারবো। রাফসান কঠিন স্বরে বলে, মিথ্যে বলছো তুমি। তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মৃত প্রায় মানুষ হয়ে যাচ্ছ ক্রমশ। কিসের বাধা থাকে বলতে? জোর গলায় বলে মেহের। আমি আমার ভালোবাসায় বাধা তোমাদের বোঝাতে পারবো না আমি, তোমরাও বুঝবে না। আর প্রশ্ন করো না মেহের, প্লিজ। রাফসান উঠে জানালার কাছে দাঁড়ায়। ধেয়ে আসা মুক্ত বাতাস চোখ বন্ধ করে উপলব্ধি করছে সে। মেহের এক পলক তাকিয়ে দরজা খুলে বেরিয়ে আসে। বাইরে আসতেই রাহেলার সম্মুখীন হয় মেহের। ওপাশে শারমিন, নীরার কৌতূহলী দৃষ্টি। রাহেলা রাগে মুখ ফিরিয়ে নেয়। মেহের এক চিলতে হেসে গটগট করে হেঁটে চলে যায় ওপরে। শারমিন এবং নীরাও মেহেরকে অনুসরণ করে হাসপাতালের বারান্দার এই অংশ এখন প্রায় জনশূন্য। দু একজন আসা যাওয়া করছে এদিক ওদিক থেকে।
রাহেলা টুসির হাত ঝটকা মেরে কাঁধের ওপর থেকে সরিয়ে ওয়েটিং রুমের ভেতরে চলে আসে। মাকে অনুসরণ করে ভীত সন্ত্রস্ত টুসি। রাফসান তখনও দুহাত বগলদাবা করে জানালার পাশে একপেশে হয়ে দাঁড়িয়েছিল। শান্তি এবার তোর? উঁচু গলায় বললেন রাহেলা। রাফসান নিশ্চুপ। ছেলের জবাব না পেয়ে তড়িৎ বেগে ছুটে যায় রাহেলা। মাথার ওড়না ছিটকে পড়ে কাঁধে। রাফসানের হাত ধরে টেনে মুখোমুখি দাঁড় করিয়ে বলে, কথা বলছিস না কেন? অপমান করে শান্তি পেয়েছিস খুব? আমার কোনো মূল্যই কি তোর জীবনে নেই? কথা বল। রাহেলা কথা বলতে বলতেই ছেলের গালে এলো পাথারি চর কষেন। রাফসান চুপচাপ দাঁড়িয়ে হজম করে নেয়। একটু দূরে দাঁড়ানো টুসি তৎক্ষণাৎ দরজা লাগিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা তুমি কি করছো? কি হয়েছে তোমার? ভাইয়া কথা বলছে না কেন? মা থামো। আমার আজ নিজের উপর রাগ হচ্ছে। নিজের রক্ত পানি করে তোকে এত বড় কেন করলাম? কেন রাস্তায় ছেড়ে দিলাম না? আমাকে কি দিলি তুই? বল, কি দিলি? কথা দিয়েও কথা রাখলি না। মিথ্যাবাদী পেটে ধরেছিলাম আমি, কুসন্তান পেটে ধরেছিলাম। আল্লাহ আমার মরণ দাও, মরি আমি। এমন সন্তানের মুখ দেখে বাঁচার চেয়ে মরাই ভালো। রাহেলা কপাল চাপড়ে বিলাপ করে। রাগের মাথায় তার কোনো হুঁশ জ্ঞান নেই। রাফসান মায়ের পাশ কেটে টুসির সামনে এসে দাঁড়ায়। মায়ের মুখের দিকে তাকিয়ে টুসি ফুপিয়ে কাঁদছে। ফর্সা সুন্দর গালটা হাতের আঘাতে লাল বর্ণ ধারণ করেছে ভাইয়ের। চোখ রক্ত লাল হয়ে আছে। এমন ভাইকে সে কোনো দিনও দেখেনি। রাফসান টুসির দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বলল, মাকে নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। কথাটা বলে দরজা খুলে বেরিয়ে গেল রাফসান। টুসি ছুটে গেল মায়ের কাছে। রাহেলা ছেলের যাওয়া পথে তাকিয়ে বিস্মিত চোখে বলল, এইটা কে টুসি? এই টুসি, আমার রাফসান কই? এইটা আমার রাফসান তো না। আমার পোলা এমন হয়েছে কেন? এইটা আমার পোলা না, এইটা আমার রাফসান না। রাফসান বাবু, ও বাবু। রাহেলা হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে আছড়াতে থাকে। টুসি দু হাতে মাকে জড়িয়ে ধরে কাঁদছে। তার ভাইয়ের এমন পরিবর্তন এতদিন তাদের চোখে পড়েনি। ভাইয়ের নিশ্চুপ হয়ে যাওয়ার কারণও এতদিন খোঁজেনি কেউ। আজ মনে হচ্ছে ভুল করেছে, বড্ড ভুল করেছে। আমাদের অতি কাছের মানুষের বদলে যাওয়া আমরা সব সময় লক্ষ্য করি না। এভাবেই ধীরে ধীরে কাছের মানুষগুলো বদলে দূরে, বহু দূরে হারিয়ে যায় অনেক সময়। तुम्हारे सिवा कुछ ना चाहत करेंगे कि जब तक जिएंगे मोहब्बत करेंगे। আশেপাশের কারো বাড়ির সাউন্ড বক্স থেকে গানটি ভেসে আসে বিছানায় শয়িত রাফসানের কানে। এতক্ষণে চাপা ব্যথা মুহূর্তে হু হু করে বেড়ে বিন্দুমোচন রূপান্তরিত হলো। চোখের সম্মুখে দিবালোকের আলোর ন্যায় উদ্ভাসিত নীরা। যে চাওয়া এতদিন বুকের কোণে দফন করতে ব্যতিব্যস্ত ছিল, আজ মনে হচ্ছে কেন এত অসহায়ত্বের বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। কেন এত যন্ত্রণা? কেন তাকে চাওয়াতে এত বাধা? রাফসান বালিশে মুখ গুজে প্রাণপণে চিৎকার করলো। তার চিৎকার একসময় কান্নার তোড়ে ক্ষীণ। একবার মনে হলো এই অসহায়ত্ব থেকে চিরতরে মুক্তি পায়। পরক্ষণেই মাতৃমূর্তি হয়ে চোখের তারায় উদিত হলো তার জন্মদাত্রী মা। এই মাকে ধোকা দিয়ে কি করে যাবে সে? কেউ তো নেই তার রাফসান ছাড়া। রাফসান নিজের আবেগ নিয়ন্ত্রণ করে। দরজা জানালা বন্ধ করে গানের আগত শব্দ রুখে দেয়। বিছানার এক কোণে ধনুকের মতো বাঁকা হয়ে বসে রাফসান দু হাতে সমস্ত জোর দিয়ে খাটের কোণার অংশ চেপে ধরে। গম্ভীর মুখে স্বগতিক্ত করে, এই প্রচণ্ড গতির আবেগকে আমি রুখে দেব। কি হবে তাতে? হ্যাঁ, পাথর হয়ে যাবে। গতিহীন আবেগ হওয়া হৃদয় হোক হোক পাথরের হৃদয়। হে দেহ, তবু মাকে কষ্ট দিতে পারবো না। হলাহলের মতো নিজের যন্ত্রণার বিষ ধারণ করব, তবু নীরাকে বিষে বিষাক্ত হতে দিতে পারবো না। আমার মন তাকে চেয়েছে, না করে নি। পাপ তাকে ভালোবাসে। ভালোবাসে পাপ হয় না, ভালোবাসা পবিত্র। সেই পবিত্রতাকে কলুষিত হতে দেব না। বিনিময়ে সমস্ত পৃথিবীর প্রেমিকের চোখে হলাম না হয় ভীরু কাপুরুষ। ঢাকা থেকে আসা দুদিন পরও রাহেলা রাফসান মুখোমুখি হয়নি। রাফসান অফিসে শেষে সোজা রুমে চলে আসে। টুসি খাবার দিয়ে আসলেও তেমন খায় না। রাহেলাও ছেলের মতো চুপচাপ বসে থাকেন ঘরে। টুসি এই দুদিন চুপ থাকলেও আজ থাকলো না। মায়ের ঘরে গিয়ে জিনিসপত্রের ওপর রাগ ঝাড়ছে, শব্দ করে খুলছে আর প্রচণ্ড বাড়ি দিয়ে আটকাচ্ছে আলমারির দরজা। রাহেলা একপাশে হয়ে শুয়ে শুয়ে তসবির গুনছিল। টুসির শব্দে উৎপাতে বিরক্ত হলেন তিনি। মন মেজাজ এমনিতেও তার বেশ একটা ভালো না। ঘাড় ঘুরিয়ে ধমকে সরেই টুসিকে বললেন, এমন করে কাজ করছিস কেন? নিঃশব্দে কাজ করলে কর, নয়তো দূর হ চোখের সামনে থেকে।